মানি লন্ডারিং প্রতিরোধে 4টি বিষয়ে বাংলাদেশের দুর্বলতা চিহ্নিত করেছে এশিয়া প্যাসিফিক গ্রুপ অন মানি লন্ডারিং এর প্রতিনিধিরা। সরকারি কেনাকাটা, স্বর্ণ চোরাচালান, ব্যাংকিং খাত ও দুদকের কার্যক্রম নিয়ে দুর্বলতাগুলি খুঁজে পেয়েছেন তারা। সকালে সফররত প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এসব বিষয়ে দুর্বলতার কথা স্বীকার করে অর্থমন্ত্রী জানান, আগামীতে এসব ক্ষেত্রে আরও বেশি নজর দেওয়া হবে। বিশেষ করে সরকারি কেনাকাটার ক্ষেত্রে আইন আরও শক্তিশালী করা হচ্ছে। মন্ত্রী বলেন, স্বর্ণ চোরাচালান বন্ধে কোনো উন্নতি হয়নি, বর্তমানে স্বর্ণ চোরাচালানের একটি রুট হিসেবে ব্যবহার করা হচ্ছে বাংলাদেশকে। অর্থমন্ত্রী জানান, সোনালী ব্যাংক ও বেসিক ব্যাংকের কাজে সমস্যা পেয়েছে এপিজি। এছাড়া মানি লন্ডারিং প্রতিরোধে দুর্নীতি দমন কমিশন এখন আগের তুলনায় কম কাজ করছে বলেও অভিযোগ করেছে এপিজি। অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান আছেন আমাদের সঙ্গে। সরকারি কেনাকাটা, স্বর্ণ চোরাচালান, ব্যাংকিং খাত, দুদকের কার্যক্রম নিয়ে দুর্বলতাগুলি খুঁজে পেয়েছে মানি লন্ডারিং প্রতিরোধে যে কমিটি এপিজি আছে তারা, এবং কিছুটা অর্থমন্ত্রী জনাব আবুল মাল আব্দুল মুহিত কিছুটা স্বীকারও করে নিয়েছেন যে এই দুর্বলতাগুলি আমাদের আছে। এই দুর্বলতাগুলি থেকে আমরা বেরিয়ে আসতে পারছি না কেন? মাননীয় অর্থ প্রতিমন্ত্রী, আপনি যদি একটি একটি করে বিষয় আমাদের বলেন, সরকারি কেনাকাটা, স্বর্ণ চোরাচালান, ব্যাংকিং খাত বা দুদকের কার্যক্রম নিয়ে আমরা কেন এই দুর্বলতার মধ্যে থাকছি? জনাব মান্নান। ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যে আমরা আগে একটা গ্রে তালিকায় ছিলাম এই যে মানি লন্ডারিং এর ব্যাপারে। সেটা থেকে আমরা বেরিয়ে এসেছি 13 সালে আমাদের ভালো কাজের ফলে। এখন আমাদের সমস্যা হলো যে আমাদেরকে এখানে থাকতে হবে, থাকার জন্য চেষ্টা করতে হবে। এরা যারা এসেছিলেন একটা দল, যারা আমাদের মাননীয় অর্থমন্ত্রীর সঙ্গে আজকে শেষ সভা করলেন, সবাই আমি ছিলাম না, অন্য কাজে ছিলাম। ঠিক কী কী কথা হয়েছে আপনার কাছ থেকে শুনলাম, সে বিষয়ে মন্তব্য করবো না। তবে যে সকল বিষয়ে আপনাদের কাছ থেকে শুনলাম যে এসিসির কাজ, প্রকিউরমেন্টের কাজ, ব্যাংকিং সেক্টর, সোনা চোরাচালান ইত্যাদি বিষয়ে তারা কনসার্ন প্রকাশ করেছেন, উদ্বেগ প্রকাশ করেছেন, সেটা মাননীয় অর্থমন্ত্রী তার জবাব দিয়েছেন। আমি এটুকু বলতে পারি যে প্রত্যেকটা বিষয় আমাদের নজরে আছে। ব্যাংকিং সেক্টর সম্বন্ধে বিগত কিছুদিন আগে যে অবস্থা ছিল, আমরা মনে করি তার তুলনায় এখন অনেকটা ভালো আছে। যদিও পুরোপুরি সুস্থ হয়ে গেছি এটা আমি দাবি করব না। আমরা কিছু পদক্ষেপ নিয়েছি, বোর্ডগুলো রিকাস্ট করেছি, বিভিন্ন ব্যাংকের আমরা প্রধান নির্বাহীদেরকে বদলেছি, চেয়ারম্যানদেরকে বদলেছি, ইত্যাদি ইত্যাদি। সোনা চোরাচালানের এমন একটা বিষয় আমাদের এখানে রুট হয়ে গেছে বলে বলেছেন আপনারা। ঠিক আমি রুট বলতে কি বোঝায় আমি ঠিক পরিষ্কার নই। সোনার একটা বিষয় আমাদের বা আমাদের এই উপমহাদেশে একটা তাদের দেশ থেকে তারা যারা এসেছিলেন তাদের চিন্তা থেকে আলাদা। আমরা ঘরে আমাদের মা বোনেরা সোনা বেশি ইউজ করেন এবং সোনার ডিমান্ড আমাদের বাজারে অনেক বেশি। সুতরাং এখানে সবসময় সোনার একটা প্রচণ্ড ডিমান্ডের ফলে নানাভাবে এই বাজারে আসার একটা প্রবণতা থাকে। ঠিক সেখানে চোরাচালান আন্তর্জাতিক রুট বলে যদি কেউ বুঝাতে চান, আমি তার সঙ্গে একমত হব না। তবে যদি কেউ কোথাও অন্যায় করে থাকে, আমাদের আইন আছে, আমরা আইন দিয়ে সেটা মোকাবিলা করব। এছাড়া একটা বিষয় আপনি বলেছেন এসিসির, আমাদের অ্যান্টি করাপশন কমিশন। অ্যান্টি করাপশন কমিশনকে আমরা আইনটাকে শক্তিশালী করেছি এবং একে আরও এর শক্তি বাড়াবার জন্য আমরা এই মুহূর্তে চিন্তা ভাবনা চলছে। সুতরাং প্রত্যেকটি বিষয়ে আমি এটুকু বলতে পারি যে যারা এসেছিলেন মিউচুয়াল ইভ্যালুয়েশন টিম এইসব ব্যাপারে আলোচনা করার জন্য, তাদের সঙ্গে আমাদের গত 10-12 দিন খুব ভালো যোগাযোগ হয়েছে। প্রত্যেক সেক্টরে তারা স্বাধীনভাবে ঘোরাফেরা করেছেন, কথা বলেছেন এবং শেষ করে তারা যে আমাদের অর্থমন্ত্রী মহোদয়ের সঙ্গে কথা বলেছেন, তাদের রিপোর্টটা আমরা অত্যন্ত সিরিয়াসলি গ্রহণ করব এবং বিবেচনা করব। জনাব এম এ মান্নান, আমি একটি বিষয়ের ক্ষেত্রে আপনার একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমাদেরকে আজকে অর্থমন্ত্রী বলেছেন সরকারি কেনাকাটার ক্ষেত্রে আইন আরও শক্তিশালী করা হচ্ছে। আপনি নিশ্চয়ই জানেন যে অর্থমন্ত্রী যখন বলছেন যে এই আইনটি শক্তিশালী করা হচ্ছে, নিশ্চয়ই এই আইনটির কোনো দুর্বলতা চিহ্নিত করেই আপনারা এটিকে শক্তিশালী করার কথা ভাবছেন। আমার প্রশ্ন হচ্ছে যে এই আইনের দুর্বলতা বা কম শক্তির সুযোগ নিয়ে কারা বেশি সুযোগ নিতে চাইছেন? এটি কি রাজনৈতিক নেতারা বেশি সুযোগ নিচ্ছেন, আমলারা বেশি সুযোগ নিচ্ছেন, মন্ত্রীরা বেশি সুযোগ নিচ্ছেন, নাকি আপনারা সকলে মিলে এই আইনের দুর্বলতার সুযোগ নেওয়া হচ্ছে, যেটি সরকারি কেনাকাটার ক্ষেত্রে? ধন্যবাদ। অত্যন্ত প্রশস্ত একটি প্রশ্ন। আমি আপনাকে বলি, আমরা যাই করি না কেন আমরা আইনের আওতায় করি, বিদ্যমান আইনের আওতায়। সরকারি ক্রয়ের বিষয়ে বিদ্যমান আইন আছে আমাদের। এই বিদ্যমান আইন পরিবর্তন না হওয়া পর্যন্ত আমাদের যত সংশয় থাকুক না কেন, এইগুলোকে আমরা ইমিডিয়েটলি আমরা কাজ করতে পারবো না। এবং যারা এই রিপোর্টটা বলেছেন যে বিদেশি যারা আসছিলেন, মিউচুয়াল ইভ্যালুয়েশন টিম যার মধ্যে আমরাও ছিলাম, তাদের ধারণা আমাদের ধারণা পুরোপুরি মিলতে হবে। তারা তাদের রিপোর্ট পাওয়ার পরে, প্রতিবেদন পাওয়ার পরে যদি সুনির্দিষ্ট বলেন যে এই ক্ষেত্রে আমাদের ঘাটতি আছে, অবশ্যই সেটা আমরা মোকাবিলা করব। তবে
কোন ব্যক্তিরা কি করেন এইভাবে সুনির্দিষ্টভাবে কিছু বলা আমার পক্ষে সম্ভব নয়। অন্যায় যদি হয়, প্রতিটি অন্যায়ের কেস আমাদের কাছে যখন আসবে, সাক্ষী সাবুত নিয়ে আমরা যথাযথ আইনের প্রক্রিয়া সেটা মোকাবিলা করব। এইটা এমন কোনো ঢালাও ব্যাপার নয় যে সরকারি ক্রয় হলেই এখানে আমরা দরজা খুলে দিচ্ছি আর নানা মহল দুর্নীতি করছে, এই ধরনের কোনো বিষয়ের মধ্যে আমি মনে করি আমাদের সরকার অবগত নন এবং জানেন না, এবং এটা আমরা এটার সম্বন্ধে একমত হইও না। জনাব অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান আমাদের সঙ্গে, জনাব খালেকুজ্জামান আছেন আমাদের সঙ্গে। খুবই ইন্টারেস্টিং ব্যাপার যে এশিয়া প্যাসিফিক গ্রুপ অফ মানি লন্ডারিং যে বিষয়গুলিকে সবচেয়ে দুর্বল খাত বলে চিহ্নিত করেছে, আমি খালেকুজ্জামান ভাইয়ের সাথে যতবার কথা বলেছি তিনি তার কথার মধ্যে ততবারই এই বিষয়গুলিকে বাংলাদেশের অর্থনীতির সবচেয়ে দুর্বল দিক বলে চিহ্নিত করেছেন। আমরা তার কাছে একটু শুনতে চাইবো যে সরকারি কেনাকাটা, স্বর্ণ চোরাচালান, ব্যাংকিং খাত, দুদকের কার্যক্রম নিয়ে যে দুর্বলতাগুলি খুঁজে পেয়েছেন এপিজি এবং অর্থমন্ত্রী যেগুলি প্রায় স্বীকার করে নিয়েছেন, সে থেকে উদ্ধার পাওয়ার, রক্ষা পাওয়ার কি পরামর্শ আপনার আছে? কমরেড খালেকুজ্জামান, আপনি যদি আমাদের একটু বলতেন। সরকার তো এর আগে তারা এখন যে অর্থমন্ত্রী বলছেন স্বীকার করেছেন বা তারা ব্যবস্থা নেবেন, এর উপরে আস্থা স্থাপন করা খুব কঠিন। কারণ এর আগে মালয়েশিয়ার যে অ্যাম্বাসেডার, রাষ্ট্রদূত, এখানে সংবাদ সম্মেলন করে এখানে বলেছিলেন 2929 জন দ্বিতীয় বাড়ি বানিয়েছেন মালয়েশিয়ায়। সুইস ব্যাংক, তারা ব্যাংক থেকে বলেছে 4554 কোটি টাকা সেখানে জমা আছে বাংলাদেশিদের। জিএফআই, সেটা ওয়াশিংটন বেস, তারা 2003 থেকে 2012 সাল পর্যন্ত 1,02,668 কোটি টাকা এখান থেকে পাচার হয়েছে সেটা বলেছেন। 12টা ব্যাংক এর মাধ্যমে টাকা পাচার হয়েছে সে অভিযোগ আছে, এবং সেই 12টা ব্যাংকের মাধ্যমে প্রায় 1600 কোটি টাকা পাচার হয়েছিল। 8টা ব্যাংকে শাস্তি দেওয়া হয়েছে, এবং সেই ইসলামী ব্যাংক সহ সেখানে 20 লাখ টাকা করে, এটা 2টা ব্যাংকে শাস্তি, আর বাকিগুলিকে 2 লাখ টাকা করে শাস্তি দেওয়া হয়েছে। কিন্তু এই টাকাগুলি কোথায়? এখন আমাদের যে অর্থনীতির কথা বলছেন যে এখানে 40% হলো সাদা অর্থনীতি আর 60% নাকি হলো কালো অর্থনীতি, অর্থমন্ত্রী আরো বেশি বলতে চেয়েছেন। তো ওই কালো অর্থনীতিটা কোথায়? এটা বিদেশে স্থাবর হয়েছে এবং দেশে বিদেশে আসা যাওয়া করে। তো ফলে এখানে যে ব্যবস্থাগুলি নেওয়া, আমরা যখন দেখলাম যে কোকোর টাকাটা 20-25 কোটি টাকা যখন নিয়ে আসা হচ্ছে, এটা আশাবাদী হয়েছিল মানুষ যে তাহলে এই যে 1,02,668 কোটি টাকা যেটা বিদেশে পাচার হলো, মালয়েশিয়া সেকেন্ড হোম যারা করলেন এবং কানাডাতে বেগমপাড়া যারা করলেন, বিলাতে, আমেরিকা, বিভিন্ন জায়গায় এইভাবে যাদের ইনভেস্টমেন্ট আছে, স্থাবর সম্পদ আছে এবং যাদের এই ধরনের লিকুইড মানি আছে এবং সুইস ব্যাংকে আছে, সেগুলির ব্যাপারে সরকারের কোনো পদক্ষেপ আমরা দেখলাম না। কমরেড খালেকুজ্জামান, আপনি এক মুহূর্তের জন্য আমাকে একটু সময় দেন, আমি এই বিষয়টি জনাব এম এ মান্নানের কাছে জানতে চাইবো যে জনাব খালেকুজ্জামান অনেকগুলি বিষয় আসলে তুলে ধরলেন, যে উনি আশা করেছিলেন যে বেগম খালেদা জিয়ার ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর টাকা যখন ফিরিয়ে আনা হয়েছিল তখন অনেকে আশাবাদী হয়েছিলেন যে বিদেশে যারা এরকম টাকা নিয়ে যাচ্ছেন তাদের টাকাও হয়তো সরকার ফিরিয়ে আনবে, কিন্তু সেই ক্ষেত্রে আমরা আর কোনো কিছু দেখতে পাইনি। এর কারণ কি বলে আপনি মনে করেন জনাব এম এ মান্নান? ধন্যবাদ আপনাকে। জনাব খালেকুজ্জামান যা বললেন, এখানে একটা বিষয় বোঝা উচিত, সীমারেখাটা খুবই থিন। আমরা মানি লন্ডারিং ফর যে জঙ্গিবাদের বিরুদ্ধে যে টাকা ব্যবহার করা হয়, সেটা হলো আমাদের মূল উদ্দেশ্য বা এই সংস্থার মূল উদ্দেশ্য। মানি লন্ডারিং টু ইউজ ফর জঙ্গিবাদী কাজের জন্য, টেরোরিজমের জন্য, আমরা সেটা ফলো আপ করছি। আর এমনি আমি টাকা চুরি করে নিয়ে বিদেশে বাড়ি বানিয়েছি, সেটার জন্য আমার এক্সিস্টিং আইন অলরেডি আমার দেশে আছে, ফরেন এক্সচেঞ্জ রেগুলেশনস আছে, ট্যাক্স না দিয়ে টাকা নিয়ে পালিয়ে গেছেন তার বিরুদ্ধে ধরার আপনাকে আমার আইন আছে। কিন্তু এই যে বিষয় যেটা নিয়ে এরা কথা বলছেন, যে টিমটা, এটা হলো বিশ্বব্যাপী টেরোরিজমের যে উৎপাত হচ্ছে, এবং সেই টেরোরিজমকে যারা ফাইন্যান্স করে ইলিগেল অন্যায়ের পথে টাকা সরিয়ে ওই বিশেষ ধরনের মানি লন্ডারিং, ওই বিশেষ ধরনের টাকা পাচার, সেইটা নিয়েই কিন্তু আমরা এখন আলোচনা হচ্ছে। তো এইটার সঙ্গে বেগমপাড়া বা মালয়েশিয়া কুয়ালালামপুরে এইটা মিশানো ঠিক হবে না। আমাদের এখানে উদ্দেশ্য হলো জঙ্গিবাদী কাজে ব্যবহৃত টাকা, সেইটাকে ট্রেস করা। কমরেড খালেকুজ্জামান, আপনি শুনলেন যে এটি আসলে যে টাকা, কালো টাকা বিদেশে নিয়ে যাওয়ার ব্যাপার না, এটি জঙ্গিবাদের অর্থায়ন বা জঙ্গিদের অর্থায়নটা ঠেকানোর জন্য এই বিশেষ গ্রুপটি কাজ করছে এবং তারা এই ক্ষেত্রে বিভিন্ন রকম সাজেশন দিয়েছে। কমরেড খালেকুজ্জামান, এইটা যে টাকাটা এইভাবে বিদেশে পাচার হচ্ছে বা যারা করছেন, এটা ইকোনমিক টেরোরিজম। ফলে এটাকে যদি এখন জঙ্গি তৎপরতা চালানোর জন্য বিনিয়োগ করুক আর দেশের টাকা পাচার করুক, এটা অর্থনৈতিক একটা স্বেচ্ছাচারিতা। একটা দেশে গণতান্ত্রিক শাসনের কথা যারা বলবেন তারা এইভাবে আলাদা করতে পারেন না। ফলে এখানে সিলেক্টিভ মেজার,
অর্থাৎ আমাদের যাদের পছন্দ হবে না বা যেই জায়গাটা আমরা লোকেট করতে চাই বা এই ধরনের কিছু পদক্ষেপ নেব, এটা তো কোনো আইনের কথা না, গণতন্ত্রের কথা না, এবং সত্যিকার অর্থে একটা নিয়মানুগ শাসন ব্যবস্থার কোনো কথাটা হইতে পারে না। ফলে এখানে যখন আপনি বলবেন যে অর্থনৈতিক ক্ষেত্রে স্বচ্ছতা জবাবদিহিতা সেটা যদি না থাকে, তাহলে গণতান্ত্রিক শাসন কথার অর্থটা কি? তাহলে এখানে একদল লোক দেশের সম্পদ, জনগণের সম্পদ, জনগণের টাকা সেগুলি লুট করে বাইরে নিয়ে যাবেন। এখন সেটা ওভার ইনভয়েসিং, আন্ডার ইনভয়েসিং করুক, সরকারি কেনাকাটায় করুক, বা বিভিন্ন চুক্তি করে সেখানে কমিশন খাক, বা তার সঙ্গে হুন্ডি করে পাঠাক, ব্যাংকের মাধ্যমে করুক, বিদেশি ব্যবসায়ী কনসালটেন্সি যেভাবে করুক, এই ধরনের বহু মাধ্যম আছে, এগুলি সরকারের না জানার কথা না। আমি এর সাথে একটু যুক্ত করতে চাইছিলাম যে আপনিও কি মনে করছেন যে দুর্নীতি দমন কমিশন এখন আগের তুলনায় কম কাজ করছে? দুর্নীতি দমন কমিশন তার নিজের আস্থা হারিয়ে ফেলেছে। ফলে একটা কমিশন বা যে কোনো সংস্থা কাজ করতে গেলে প্রথম তার গণ আস্থা অর্জন করা প্রয়োজন। যদি একটি সংস্থা সে আস্থা হারিয়ে ফেলে, তাহলে অনেক সঠিক কাজ করতে গেলেও সেটা কার্যকর সে করতে পারবে না। ফলে এইসব দুর্নীতিবাজদের ক্ষেত্রে বা দুর্নীতির বিষয় তদন্তের ক্ষেত্রে এবং সেখানে মামলা উত্থাপন করার ক্ষেত্রে এবং সেগুলিকে নিয়ে তারা যে এটা পরিচালনা করার ক্ষেত্রে তারা যে অতীতে যে স্বাক্ষর রেখেছেন বা সেটার মধ্য দিয়ে মানুষের কাছে এটা পরিষ্কার হয়েছে। অনেকে এই জন্য ব্যঙ্গ করে বলে যে দায় মুক্তি কমিশন। ফলে এই ধরনের অবস্থা যখন তৈরি হয়েছে, দুর্নীতি দমন কমিশনের আস্থা পুনরুদ্ধার করা ছাড়া এদের দ্বারা ভবিষ্যতে সত্যিকার সে ধরনের কোনো কাজ হবে বলে এটা সাধারণ মানুষের মধ্যে সেই আস্থা নেই বলে আমাদের ধারণা। জনাব এম এ মান্নান, দুর্নীতি দমন কমিশন কাজ কম করছে বা দুর্নীতি দমন কমিশনকে আসলে আগে মানুষ যতটা মানে প্রভাব বিস্তারকারী দেখেছে তার প্রভাব কমে গেছে বলে যে পারসেপশনে দেখা যাচ্ছে, এটি আপনি কি মনে করছেন জনাব এম এ মান্নান? ধন্যবাদ জনাব খালেকুজ্জামানের ফ্রাস্ট্রেশন বা অ্যাঙ্গার আমি বুঝতে পারছি। তবে আজকেই তো কাগজে আপনি দেখেছেন একজন বড় রাজনীতিবিদকে বোধহয় বেশ কয়েক বছরের একটা জেলের একটা রায় বেরিয়েছে দুর্নীতি দমন কমিশনের মামলায়, এই রায়টা বেরিয়েছে। সুতরাং যারা প্রকৃত অন্যায় করছে এই আইনের আওতায়, কিন্তু জনাব এম এ মান্নান খুবই ইনসিডেন্টালি তিনি আপনাদের বিরোধী শিবিরের লোক আর কি, এখানে নেই। তবে দাঁত নখ হারিয়ে ফেলছে, এটা সত্য নয়। আজকের মামলাটাই আমি ওই ভদ্রলোকের নাম বলছি না, খবর কাগজে আছে। জি, জনাব সাদেক হোসেন খোকা আপনাদের বিরোধী শিবিরের লোক, সেজন্য দুর্নীতি দমন কমিশন যথেষ্ট শক্তি আছে এবং আরো আগামীতে এটা আপনারা বেশি করে দেখতে পারবেন। জনাব এম এ মান্নান, আমি যেটি বলতে চাইছিলাম যে সাদেক হোসেন খোকার ব্যাপারটি আসছে এবং তার শাস্তি হয়েছে, কিন্তু তিনি আপনাদের বিরোধী শিবিরের লোক বলে সেটি জনগণের মধ্যে সেই পারসেপশনটিকে আলাদা করতে পারছে না। এটা ঠিক নয়, এটা মোটেও ঠিক নয়। এইটা আদালত থেকে রায় হয়েছে। আদালতের উপরে আস্থা, আইনের উপরে আস্থা আমাদেরকে রাখতে হবে যদি আমরা গণতন্ত্র চাই। আমরা আইনের উপরে আস্থা নিশ্চয়ই রাখবো। জনাব খালেকুজ্জামান, জনাব এম এ মান্নান, আপনাদেরকে অনেক ধন্যবাদ। এর স্পিক এবার একটি বিরতি নিচ্ছে, ফিরছি একটু পরে।